আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। আমি এখানে আপনাদের ক্লাসে আজকে আলোচনা শুরু করে দেই। তারপরে আহ, আচ্ছা, প্রিভিয়াস যতটুকু ক্লাস হয়েছে আমি স্ক্রিন শেয়ার করি না এখনো, একজন স্ক্রিন এখনো দেখতে পান নাই। যদিও এখানে স্যার অনেকগুলো কনসেপ্ট আপনাদের গ্রুপে দিয়েছে, আমি জানি না আপনারা এগুলো দেখছেন কিনা। তারপরে একটা ক্লাসের টাস্ক ছিল, সেটা হলো আপনার কি বলে ভিজিটিং কার্ডের একটা টাস্ক ছিল। আরও আদার্স কিছু টাস্ক আপনাদের দেওয়া হয়েছে যেগুলো আপনারা করবেন। এবং গ্রুপে আদার্স যে অনেকগুলো কন্টেন্ট শেয়ার করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য নেসেসারি, যেমন হলো কালার ইমোশন গাইড, এটা কিন্তু আসলে আপনাদের নেক্সটে কাজ করতে গেলে এটা প্রয়োজন পড়বে। তারপর হলো কালারের কিছু ফান্ডামেন্টাল, গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল, যেমন হোয়াট ইজ পিক্সেল। যদিও এটা আমরা আলোচনা করেছি আমাদের প্রথম ক্লাসে, আমরা এরকম কিছু টপিকস নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, তো আর একটু বিস্তারিতভাবে আজকে আমাদের ফটোশপের কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে। কিরকম স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছি কি সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখানে কিছু গ্রাফিক ডিজাইনের কিছু ফান্ডামেন্টাল এখানে দেওয়া আছে। কিছু ফান্ডামেন্টাল আছে যে ফান্ডামেন্টালগুলো আসলে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে এবং এগুলো নিয়ে আলোচনা অলরেডি আমরা করেছি। তো এগুলো নিয়ে আপনাদের একটু ভিজুয়ালি দেওয়া আছে, যেটা কিন্তু আমি দেই নাই, স্যার কিন্তু আপনাদের এগুলো আপডেট করে দিচ্ছে। এটা একটু আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ সব কিছু আপনি যে দেখতেছেন একটা লোগো, এটা বিক্রয়.com এর, বা আপনি লোগো দেখতেছেন সেটা হচ্ছে আপনার কি বলে টয়োটা কারের। এখন এই সব কিছুর কিন্তু একটা মেজারমেন্ট থাকে। আপনি শুধু একটা আইকন দেখতেছেন, কিন্তু গ্রাফিক ডিজাইনাররা এখানে অনেক কিছু দেখে। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হবেন তখন কালার গ্রেডিয়েন্ট আরো অনেক অনেক কিছু এখানে কিন্তু আছে। তো আমি যেহেতু এখানে কিছু জিনিস আপনাদের সামনে আছে, আমি ক্লিয়ার করে দিই। হোয়াট ইজ পিক্সেল, এটা অলরেডি আলোচনা হয়েছে। কালারের ডট, কালারের ফোটা, এগুলো দিয়েই আসলে অনেক বড় একটা মানে ছবি তৈরি হয়। যে কোনো ছবিকে যদি সেটা ফটোশপ দিয়ে হয় তাহলে সেটা অবশ্যই হবে ভিক্টর। আমরা অলরেডি পার্থক্যটা জানি, ইলাস্ট্রেটর, রাস্টার, ফটোশপ, ভেক্টর। তো যদি কোনো ছবিকে জুম ইন করা হয়, অনেক জুম করলে আপনি আসলে এরকম কালার ব্লকস পাবেন, এরকম অনেক কালার বক্স, দ্যাট ইজ পিক্সেল। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের 2 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছিল, কালার মোড। এখানে দেখেন কয়েক ধরনের কালার মোড, বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবো আর একটু প্রজেক্ট ওয়াইজ, যেমন আজকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইনশাল্লাহ আলোচনা করব, একটা কাভার ডিজাইন, এরকম বিভিন্ন কনসেপ্টে আমরা আজকে আলোচনা করব। তারপরে ডিজাইনের প্রিন্সিপাল, এটা আলোচনা করা হয়েছে অলরেডি। অ্যালাইনমেন্ট আলোচনা করা হয়েছে। তারপরে শ্রেণীবিন্যাস, কন্ট্রাস্ট, এরকম অনেক কিছু অলরেডি আলোচনা করে ফেলছি। এবং এখানে কিছু ফ্রি ডাউনলোডের সাইট দেওয়া আছে যেগুলো আমরা ব্যবহার করব, যেমন ফ্রি পিক, PNG ট্রি, তারপর হলো ফ্লিকার। এরকম অনেক সাইট আছে যে সাইটে অনেক রিসোর্স আমাদের প্রয়োজন পড়বে। তো আজকের আলোচনায় আজকে আমরা যেটা ক্লাসে আলোচনা করব সেটা হলো কয়েকটা প্রজেক্ট। 1 নম্বর প্রজেক্ট সেটা হলো আমরা আজকে আলোচনা করব ফেসবুক কাভার ডিজাইন। আমাদের যদি গ্রাফিক ডিজাইনে আমরা কাজ করি, অবশ্যই সেই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের কোনো না কোনো প্রজেক্টের ক্ষেত্রেই আমাদের কাজটা করতে হয়, বা আমাদেরকে যখন বায়াররা কোনো কাজ করতে দিবে, সেটা যদি বাংলাদেশের লোকাল বায়ার হয় তা কাজটা হতে পারে এরকম ফেসবুক কাভার ডিজাইন, এটা হতেই পারে। তো আমরা আজকে সরাসরি ফটোশপের একটা প্রজেক্ট নিয়ে আগে আলোচনা করি, সেটা হলো ফেসবুক কাভার ডিজাইন। তো এটার জন্য আমরা একটা শুরুতে লিখে সার্চ করি ফেসবুক ব্যানার সাইজ। আমি এইটা লিখে সার্চ করলি, সার্চ করলে দেখেন আমি এখানে একটা রেজুলেশন পেয়েছি, সেটা হলো 851 বাই 315 পিক্সেল। আবার এইটা যদি ডেস্কটপ হয় তাহলে 640 বাই 360 পিক্সেল হতে পারে। অ্যাসপেক্ট রেশিও হলো 16/9। মানে যদি ওয়াইড আড়াআড়ি 16 হয় তাহলে হাইট হবে হচ্ছে 9। এটা হলো অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে যদি আপনি পিক্সেল বাড়ান তাহলেও কোনো প্রবলেম নাই। তবে ফেসবুকের বর্তমান কারেন্ট কাভার ডিজাইনটা হলো 851 বাই 315 পিক্সেল। তাহলে আমরা যদি কোনো কাউকে কোনো ডিজাইন দেই, সেটা যদি হয় ফেসবুক ব্যানার ডিজাইন, তাহলে সাইজটা কি হবে 851 বাই 315। আবার এমন যদি হয় ফেসবুকের আমি কোনো পোস্ট দিব, যেমন পোস্ট বলতে এইটা, এই যে এইখানে যেটা দেওয়া হয় সেটা হলো পোস্ট, বা আমরা যদি কোনো অ্যাড দেই তাহলে কিন্তু সেটার সাইজ কিন্তু সেম হবে না। আর একটা ব্যাপার হলো, যদি কোনো ফেসবুক অ্যাডে আপনাকে যদি কোনো বায়ারের কাজ আমরা করি, সেখানে এমনও হতে পারে যে আপনাকে একই ডিজাইনের কয়েকটা ফরম্যাট দিতে হবে, এরকমও হতে পারে। কারণ ফেসবুকে যখন ডিজাইন আপলোড করা হয় তখন একটা কমন ডিজাইন দিলে ফেসবুক এটা অটোমেটিকলি ক্রপ করে সিস্টেম করে নেয়, কিন্তু ট্যাব, মোবাইল, কম্পিউটার সবগুলোর সাইজ কিন্তু সেম না।
সেক্ষেত্রে আপনাকে কিছু ডিজাইন কাস্টমাইজ করতেও হতে পারে। আমি আপনাদের রিয়েল টাইম একটা ডিজাইন দেখাই, যেটা মনে করেন আমাদের ডিজিটাল আইটির অফিসিয়ালি আমরা ব্যবহার করেছি বা আমরা অফিসিয়ালি ব্যবহার করি, এরকম একটা পোস্টের ডিজাইন দেখাই। যেমন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা একটা ফেসবুক পোস্টের ডিজাইন। এই ডিজাইনটা আমাদের অফিসে এক পিএসপি ডেভেলপার হায়ার করা হয়েছিল, সেই কারণে এই ডিজাইনটা আমরা সিলেক্ট করেছিলাম। এখন এরকম একটা ডিজাইন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু আপনাদের দ্বারা করা ইম্পসিবল কিছু না। এই ডিজাইনটা আপনারা কেউ করতে পারবেন কিনা বলেন তো? এটা একটা পোস্টের ডিজাইন, এটা কে কে করতে পারবেন? আচ্ছা, একটু অডিওর পারমিশনটা একটু দিয়ে দিলে ভালো হয়। আকাশ স্যার একটু কাইন্ডলি অডিওর পারমিশনটা দিয়ে দেন। সবার পারমিশন দেওয়া আছে, আপনার চাইলে কথা বলেন। আমি তো বলছি ক্লাসে কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। স্যার চেষ্টা করলে পারবো স্যার। আচ্ছা, চেষ্টা করলে পারবো। বাকিরা কি মনে হয় এই ডিজাইনকে করা সম্ভব কিনা? আমার স্যার সম্ভব। আমার জি ক্লাসে স্যার সরাসরি সম্ভব। আমাকে সম্ভব সম্ভব অ্যান্সার সম্ভব। করতে হবে। জি সম্ভব, এটি আমাকে বলেন যেটা সম্ভব। আমি কয়েকটা ডিজাইন আরো দেখাই। যেমন কয়েকদিন আগে মে দিবস গেছে, এটা একটা ডিজাইন করা হয়েছে, যে ডিজাইনটা একটা পোস্টের ডিজাইন, বাট এটার কিন্তু ওয়াইড বেশি, মানে এটা ব্যানার হিসেবে দেওয়া, ফেসবুকের যে কাভার সেটা হিসেবে দেওয়া হয়েছে। আবার এটা চাইলে পোস্টেও আমরা দিতে পারি, বাট পোস্টে দিলে এটা মোটামুটি কিছু সাইট থেকে কিছু জায়গা ওরা ক্রপ করবে, ক্রপ করে তারপর দিবে। এই ডিজাইনটা আপনারা করতে পারবেন? এই জি, ডিজাইনটা আমি এরকম কয়েকটা ডিজাইন, আচ্ছা এত বাধার তো কথা না, আমার কথা পরিষ্কার আছে না? আমার কথাগুলো করতে পারবো, কিন্তু এই যে পয়লা মেয়ের এইখানে যে হাতের একটা ছবি আছে, এই ছবিটা আসলে কতটা পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস বলি, সেটা হলো আমাদের এখানে সব ডিজাইন কিন্তু আমরা কষ্ট করে করব না। এই ডিজাইনটা আপনাদের করতে গেলে ম্যাক্সিমাম হলে আমার মনে হয় যে 2 মিনিটের বেশি লাগার কথা না। এই ডিজাইনটা, এখানে একটা জিনিস আছে, এই যে যে পিছনে একটা মহিলা, কিছু মহিলা এখান থেকে ইট নিয়ে কাঁধে মাথায় নিয়ে যাচ্ছে, এখন এই ছবিটা তো আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিব, এটা তো আমাকে তুলতে হবে এমন কোনো বিষয় না। তারপর এখানে মে দিবস, এই মে দিবসের যেটা, এটা কিন্তু চাইলে আমরা নিজেরাই করতে পারি। এই যে মে লেখাটা, এটা আমাদের করা, মহান দিবস করাটা কোনো ব্যাপার না। এই হাতের সাইনটাও আমাদের জন্য করা এখন ডিফিকাল্ট, কিন্তু আমরা এটাও করতে পারবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এরকম অনেক কনসেপ্ট আছে যেগুলো আমি যদি প্রত্যেক দিন, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো ফেসবুকের পোস্ট ডিজাইন, যে আপনি এই পেজে, যেমন আমাদের আমাদের অফিসিয়াল ডিজিটালিটিতে অনেকে আছে যাদের কাজ হলো বিভিন্ন অকেশনে পোস্ট দেওয়া। তো সেক্ষেত্রে আমাদের অনেক পোস্ট, অনেক পেজ, আমাদের প্রায় মার্কেটিংয়ে চলে প্রায় 10টার মতো পেজে। এখন এই 10টা পেজে পোস্ট দিতে গেলে আসলে ওই লোকটার অনেক দিন সময় লাগবে। এই ডিজাইন তারা মানে ওই হাতের ডিজাইন, একটা এক্সট্রা শেপ, এইটা আপনাদের করতে হবে এমন না। আপনারা যখন ইলাস্ট্রেশন তৈরি করবেন তখন এইগুলো হাত দিয়ে করবেন, কিন্তু একটা সিম্পল ব্যানার ডিজাইন, যেখানে আপনি একটা পেজের দায়িত্ব নিলেন যে আমাকে, আপনি প্রতিটা ডিজাইনের জন্য আপনি আমাকে 200 টাকা করে দিন, 100 টাকা করে দিন, বা মাসে আমি আপনাকে 2000 টাকা দিলাম, আপনি আমাকে নিয়মিত কিছু পোস্ট দিবেন, এইটার জন্য আপনার এত কষ্ট করার দরকার নাই। এটা আপনি সিম্পল ফটোশপ দিয়ে এডিটিং করে দিয়ে দিবেন, এটার জন্য এত প্যারা নাই। যেমন আমি এখানে আরো কয়েকটা কাজ দেখাই আপনাকে। যেমন এটা একটা আমাদের অফলাইনের অ্যাডের ডিজাইন, এই ডিজাইনটা আমার মনে হয় আপনারা সবাই করতে পারবেন। আমি এরকম কনসেপ্টই কয়েকটা ডিজাইন আপনাদের করে দেখাবো, যেগুলো আসলে খুব ডিফিকাল্ট না, খুব সহজে আমরা অনলাইন থেকে কিছু রিসোর্স দিয়ে এরকম ডিজাইন আমরা কিভাবে করতে পারি। এগুলো যা দেখাচ্ছে এগুলো কিন্তু সরাসরি অফলাইনে আমাদের অ্যাডে ব্যবহার হয়েছে বা এখনো চলে। এই যে ডিজাইনগুলো, এগুলো একদম ভেরি সিম্পল, আমি করে দেখাবো আপনাদের, আজকেই করে দেখাবো যে এগুলো আমরা কিভাবে করতে পারি। এই একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা কিন্তু অ্যাডেড ডিজাইন, পোস্টের ডিজাইন, আমরা চাইলেই এটা কিন্তু করে নিতে পারবো। আচ্ছা, আরো আছে ডিজাইন, সাপোজ এটা একটা ইউটিউব থাম্বনেইল, ইউটিউবের থাম্বনেইল একটা ডিজাইন। এরকম ডিজাইনগুলো আমরা সিম্পলি ফটোশপে সহজেই করে নিতে পারবো। তাহলে আমি একটা ডিজাইন দিয়ে শুরু করি যেটা একদম সহজ, এরকম একটা ডিজাইন প্রজেক্ট দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি, তারপর আস্তে আস্তে আরো অ্যাডভান্স আমরা ডিজাইন করার চেষ্টা করব। যেমন এই ডিজাইনটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, এবং আমি বলছি এটা 2 মিনিটে করা সম্ভব, হাউ ইট পসিবল, কিভাবে আমি এটা করলাম সেটা আমি আপনাদের একটু দেখাই দিই। তো আমরা ফটোশপে চলে আসি।
আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফটোশপে চলে আসছি। তো আমরা প্রিভিয়াসলি অলরেডি দেখে আসছি যে আমরা যদি কোনো কভার ডিজাইন করতে চাই তাহলে সেটার সাইজ আসলে কত হবে। 851 বাই 315। এখন এখানে একটা জিনিস আছে, এই যে হাইটটা বললাম, এই হাইটটা দিলে বেস্ট, এই হাইটটা দিলে আমরা সব থেকে ভালো করতে পারবো, কিন্তু তার মানে এই না যে আমি এর এর বাইরে করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। কারণ আপনি যদি এসপেক্ট রেশিও ঠিক রাখেন তাহলে আপনি অন্যটা দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখানে কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন একটা ডকুমেন্ট, এখানে 780 বাই 449 আছে পিক্সেল। এটা কিন্তু এই যে সাইজটা আসছে সেটার কিন্তু একটা কারণ আছে। মানে এই যে সাইজটা, মানে সাইজটা আসলো সেটা কিন্তু এমনি আসে নাই, এটা সাইজ আসার একটা কারণ হলো আমি এই সাইজটা আগের থেকে রেখে দিছিলাম, অথবা আমার কোনো কপি করা ইমেজ ছিল সেই সাইজে। এই দেখেন, এই যে এটা মোটামুটি সাইজ ঠিক আছে, আমি এই রকম সাইজেই করব। আমি ছবিটা আগে এনে রাখলাম দেখানোর জন্য, এটা একটা লেয়ার থাকবে, নিচে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন শুধু ছবিটা আছে, নিচে ট্রান্সপারেন্ট। তো আমাদের হাইট ওয়াইট অনুযায়ী নিচে এতটুকু লাগবে না। ওকে, তাহলে আমি এখান থেকে সিলেকশন করে যতটুকু ক্যানভাস আমি রাখতে চাই অতটুকু সিলেক্ট করলাম। এইবার ইমেজ থেকে আমি চলে গেলাম ক্রপ। এইবার ক্যানভাসটা টোটাল ওই যতটুকু ইমেজ সাইজ ছিল আমার ওই অনুপাতে হয়ে গেছে, হালকা একটু নিচে বেশি আছে। ওকে, আমি আবারও সিলেক্ট করে আবারও ক্রপ করে দিলাম, ইমেজ থেকে ক্রপ। এবার মোটামুটি সাইজ কিন্তু ঠিক আছে, দেখেন। যাই হোক, এখন আমরা এরকম একটা ডিজাইন নিজেরা করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এখন ফার্স্টে দেখেন, এটা একটা শ্রমিকদের একটু ছবি আছে এখানে। তাহলে আমি এখন কাস্টমাইজ কোনো ডিজাইন নিজের থেকে করব না, আমি শুধুমাত্র বাইরের রিসোর্স ব্যবহার করে আমি এই কাজটা করতে চাই। আচ্ছা, আমি এখন অনলাইন থেকে এরকম একটা রিসোর্স লিখে সার্চ করি, এটার জন্য আপনাদের বাইরের রিসোর্স ব্যবহার করতে হবে। আমি এখানে দেখলাম মে দিবস, ট্রাই করে দেখি আমি এরকম কোনো ছবি পাই কিনা। দেখেন, এবার আমি কিন্তু মে দিবস লিখে সার্চ করলে অনেক মানুষ পাচ্ছি, কিন্তু আমার ওই টাইপের পাচ্ছি না। তাহলে আমি এখানে লিখলাম ওয়ার্কার, আমি দেখি এইটা লিখে আমি পাই কিনা। দেখেন, ওয়ার্কার ইমেজ লিখে সার্চ করলে আমি অনেক অনেক ওয়ার্কার মানে ইমেজ পাচ্ছি, যেগুলো যেমন এইটা হতে পারে একটা ওয়ার্কার ব্যানার। আমি এখানে আরেকটু লিখে সার্চ করি বিডি, দেখি পাই কিনা। দেখেন, বাংলাদেশ লিখলে আমি অনেক ওয়ার্কার পাচ্ছি যারা হলো বাংলাদেশে কাজ করতেছে, বাংলাদেশের শ্রমজীবী। এবার আপনি যদি বাংলায় লিখতে চান বাংলায় লিখতে পারেন। তো সাপোজ আমি ওয়ার্কার ডে হিসাবে এই ছবিটা আমাদের এখানে ব্যবহার করতে চাই। তো সেক্ষেত্রে আপনার অনলাইনে যখন কোনো ছবি ব্যবহার করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, গুগলে যে ছবিগুলো আসে আদতে এই ছবিগুলো এখান থেকে ডাউনলোড করার নিয়ম না। নিয়ম হলো, যদি আপনি ফ্রি পিক বা অন্যান্য ওয়েবসাইটের এখানে কোনো ছবি পান, দেখবেন সেখানে একটা কি থাকে, ওয়াটারমার্ক থাকে। তো নিয়ম হলো, আপনি ওই যে ওয়েবসাইটে ঢুকছেন, যেমন আমি একটু ব্যাকে যাই, এই যে ওয়ার্কার, আর একটু ব্যাকে যাই, এই যে যে ছবিগুলো আমি পেয়েছি এখানে দেখেন এই ফ্রি পিকে এই ছবিটা দেওয়া আছে। এখন আমি যদি মাউসটার উপর নিয়ে আসি, খেয়াল করে দেখবেন নিচে এই ছবির নিচে রেজুলেশন লেখা আসে, এই ছবিটার রেজুলেশন হলো 337/626। কিন্তু এই ছবিটার যদি ফুল রেজুলেশন আপনি চান তাহলে ভিজিটে যে অরিজিনাল ওয়েবসাইটে ফ্রি পিকে যেতে হবে, যে আপনি অরিজিনাল এটার ফুল রেজুলেশন উইথ মাস্টার ফাইল, যেমন পিএনজি, ইপিএস, মানে সরাসরি ইলাস্ট্রেটর ফাইলও এখান থেকে পাওয়া যায়। মানে যে ছবিটার ইলাস্ট্রেটর ফাইল যদি পান, তার মানে এটার প্রত্যেকটা অবজেক্টকে আপনি, হেলমেট, হাতুর, প্রত্যেকটা জিনিসকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। তা আমি কিন্তু আমাদের উচিত হবে সরাসরি এরকম সাইট থেকে নেওয়ার। সেক্ষেত্রে ফ্রি পিকের লিমিটেশন হলো একটা ডাউনলোড করা যায়। তারপরে পিএনজি ট্রি, আমি সেটাও বলে দিই। এই যে আরেকটা সুন্দর ওয়েবসাইট, যেটার নাম হলো পিএনজি এগ। আপনার এই অ্যাড্রেসগুলো নোট করে নেবেন। এই যে পিএনজি এগের ভিতর অনেক গ্রাফিক ডিজাইনের রিসোর্স পাওয়া যায়, কিন্তু এখানে কোনো লিমিটেশন নাই যে একটা ডাউনলোড করা যাবে, দুইটা ডাউনলোড করা যাবে, এরকম নাই। আপনি এখানে হিউজ রিসোর্স এই পিএনজি এগ থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর এই ফ্রি পিকে কিন্তু লিমিটেশন আছে, প্রিমিয়াম। আপনার মেম্বারশিপ নিলে আপনি অনেকগুলো ডাউনলোড করতে পারবেন, আনলিমিটেড পারবেন, এমনিতে পারবেন না। পিএনজি ট্রি,
এই পিএনজি ট্রি এর ভিতরে আপনি অনেক হিউজ রিসোর্স পাবেন, যে রিসোর্স দেখেন শুভ সংবর্ধনা, তারপরে একদিনের কষাই। যেমন একদিনের কষাই কোন উপলক্ষে বলতে পারবেন? এই একদিনের কষাইটা কোথায় ব্যবহার করা যেতে পারে? কারো আইডিয়া আছে? স্যার কোরবানিতে প্রেসার ইউজ করা যাবে স্যার। হ্যাঁ, কোরবানি আসতেছে সামনে, সেই জন্য কেউ না কেউ ডিজাইন করবে, হ্যাঁ স্যার। এইখান থেকে তারা রিসোর্স গুলো ডাউনলোড করবে। এবার আমাকে সম্ভবত সুজন ভাই কোয়েশ্চেন করছিলেন যে আমি এই যে করলাম এখানে মে দিবস, এটা আমি কষ্ট করে করব কিনা। এখন যদি আপনার কোয়ালিটি অনেক ভালো হয় এবং আপনি যদি বাজেট অনেক ভালো পান, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন ইউনিক একটা ডিজাইন করার। যেমন আপনি যদি দেখেন নগদে, বিকাশে, তারপরে হচ্ছে ভালো ভালো কোম্পানি তারা যে ডিজাইনগুলো করে সেই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের কাস্টমাইজেশন দিয়ে তারা করে। আর যারা নর্মাল প্রতিষ্ঠান তারা মোস্টলি এত ঝামেলায় যায় না, কারণ তাদের ডিজাইনারদের স্যালারি কম থাকে, তখন তারাও কাজও করে ওই রকম। এই ডিজাইনটা যদি ফুললি কাস্টমাইজ করে, এটা কিন্তু তো সুন্দর ডিজাইন হয়েছে তাও না, একটা পোস্ট হয়েছে দ্যাটস ইট, এটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে এমনও না। কিন্তু এটাকে আরো সুন্দর ডিজাইন করা সম্ভব যদি আমরা বাইরের রিসোর্স আরো বেশি সময় এখানে দিই। তো এটাও ডিপেন্ড করে অনেকটা বাজেটের উপরে। তো আমি মে দিবস লিখে যদি এখানে সার্চ করি, ভুল হয়েছে, কি লিখে সার্চ করব? ফার্স্ট মে লিখে সার্চ করলাম, এই দেখেন, বা লেবার ডে, সরি লেবার ডে লিখলে সার্চ করলে আরো ভালো পাইতাম। তো দেখেন আমি কিন্তু এখানে হিউজ রিসোর্স পাচ্ছি, যে রিসোর্স গুলো আমি চাইলে ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টসে। এই দেখেন আন্তর্জাতিক একলা মে, আন্তর্জাতিক শ্রম, এটা প্রিমিয়াম, কিন্তু ফ্রি অনেক আছে, এটা ফ্রি। এই যে এটা প্রিমিয়াম, ফ্রি আছে, প্রিমিয়াম আছে, বিভিন্ন রিসোর্স আছে, আমরা এগুলো ব্যবহার করতে। আমি চাইলে এখানে ফিল্টার করতে পারি যে আমি এখানে কি চাই। আমি চাচ্ছি এখান থেকে লাইসেন্স না, আমি ফ্রি চাচ্ছি, তাহলে ফ্রি কন্টেন্টগুলো আমি পাবো, যেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। হ্যাপি লেবার্স ডে। তো আমি এইখানেও যদি সার্চ করি অনলাইনে, আমি আসলে রিসোর্সিংটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এবার আমি ইমেজের ভিতরে যাই, আমি অনেক রিসোর্স পাচ্ছি, যে রিসোর্সগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। সব রিসোর্স আপনি পিএনজি পাবেন এমনটাও কিন্তু না। যাই হোক, আমরা কয়েকটা জিনিস পেয়ে গেছি। একটা হলো অর্কারের কিছু ছবি আমরা পেয়ে গেছি, এই ছবিটাই আমরা আমাদের রিসোর্সে ব্যবহার করব সাপোজ। এবং এখানে রেজলিউশন দেখেন 1200x630, মোটামুটি ভালো রেজলিউশন আমি কিন্তু এটা পাইলাম। তার মানে চাইলে এটা আমি ব্যবহার করতে পারি, বা চাইলে অন্য ছবি ব্যবহার করতে পারি। তো আমি এটাকে সেভ করে নিই। যদি এটা জেপিজি হয়, কোনো ট্রান্সপারেন্ট না হয়, আপনারা এখান থেকেই কপি ইমেজ দিতে পারবেন। কপি ইমেজ দিয়ে সরাসরি ফটোশপে এসে কন্ট্রোল ভি দিতে পারবেন, যদি আপনার ছবিটা জেপিজি হয়। পিএনজি হলে এরকম দেওয়া উচিত না। আমি আবারও বলি কিভাবে করব। আমাদের ডাউনলোড করার প্রয়োজন নাই। যদি এখান থেকে সরাসরি ছবিটাকে ডাউনলোড করা ছাড়াই নিতে চাই, সরাসরি রাইট ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, তারপরে ফটোশপ, মাইক্রোসফট ওয়ার্ড, যে কোনো জায়গায় যেয়ে আপনি জাস্ট প্রেস করবেন কন্ট্রোল প্লাস ভি, প্রেস করলেই ছবিটা এখানে চলে আসবে। যে ছবিটা আসছে, এখন এটাকে আমি প্লেস করব। প্লেস করার জন্য শর্টকাট কি মনে আছে কারোর? এটাকে মুভমেন্ট করে প্লেস করব, মনে আছে কারোর? বলতে পারবেন? রিসাইজ করব, রিসাইজ করে এটাকে এক জায়গায় বসাবো। আচ্ছা, মনে নাই। কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি প্রেস করে আমি রানিং যে কোনো অবজেক্টকে রিসাইজ করতে পারবো। যে কন্ট্রোল টি প্রেস করলাম, এবার দেখেন এটা কিন্তু চলে আসছে ফুল কতটুকু সাইজ। আমাদের ব্যানারের থেকে এটা সাইজ রেজলিউশন আরো ভালো। এখন আমরা এটাকে এই অনুযায়ী রিসাইজ করব। সেক্ষেত্রে আপনাদের আরো কিছু টেকনিক আমি বলি রিসাইজের ক্ষেত্রে, টেকনিক যেগুলো আপনাদের কাজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি, এটা আমাদের লাগবে, সেরকম কিছু জিনিস আমি আপনাদের বলে দিই। এক নম্বর, আমরা নর্মালি এখানে একদম কর্নারে ধরে কিন্তু রিসাইজ করতে পারি। তো সেক্ষেত্রে সেটা হরিজন্টাল, ভার্টিক্যাল সব দিকেই আমরা রিসাইজটা করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা ঠিক নাও থাকতে পারে, এরকম করে ফেলছি ছবিটা চ্যাপ্টা হয়ে গেছে, এটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এক নম্বর টেকনিক, আমরা যদি এখানে অল্টার প্রেস করে তারপরে এই রিসাইজটা করি, তাহলে ও জুম ইন জুম আউটের পদ্ধতিতে রিসাইজ হবে। জুম ইন জুম আউটের
পদ্ধতিতে এটা দুই দিকে। আমি এখানে করলে নর্মালি দেখেন একদিক থেকে হচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো? একটু কাইন্ডলি বলেন তো সবাই আমার কথা বুঝতেছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, তো মেক শিওর করেন সবাই। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে 1 নম্বর টেকনিক হলো আমরা রিসাইজের ক্ষেত্রে অল্টার চেপে ধরে যদি রিসাইজ করি তাহলে সব দিকে যতটুকু এদিকে হবে উপরেও ডানে বামে সব দিকে একই রকম ভাবে হবে। তারপর যদি আমরা শিফট প্রেস করি, শিফট প্রেস করে যদি আমরা এটাকে করি তাহলে ও একটা জায়গায় একদিকে ছোট বড় হবে। দেখেন আবার খেয়াল করে দেখেন, নরমাল জি স্যার। এদিকেও করা সম্ভব, কিন্তু আমি যদি শিফট প্রেস করে ধরি এবার ডানে বামে যাই দেন না কেন ও একদম মেজারমেন্ট ঠিক রেখে ছোট বড় হবে, একদম হাইট আর ওয়াইড জি স্যার। জি স্যার। রেশিও ধরে ছোট বড় হবে। তার মানে এটা জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন আমাদের মোটামুটি এসপেক্ট রেশিও ধরে আমরা এই রেশিও অনুযায়ী ঠিক করে নিলাম। তাহলে ধরলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়ে গেছি। এইবার আমাদের এইখানে প্রিভিয়াসটা একটু দেখি কেমন। প্রিভিয়াস ছবিটা দেখেন একটু হালকা করে আবছা করে একটু ব্লার, একটু ঘোলা করা। এইটার জন্য আমাদের এই ছবিটা আমরা দুটো জিনিস করতে পারি। একটা হলো আমরা আউটসাইড একটা লেয়ার ব্যবহার করতে পারি, 2 নম্বর হলো আমরা ব্লার ব্যবহার করতে পারি। তো আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। 1 নম্বর পদ্ধতি, এই লেয়ারটা নিয়ে লেয়ারটা মনে করেন হোয়াইট কালার দিয়ে ফিল করলাম। আমরা অবশ্যই জানি কোনো লেয়ারকে ব্যাকগ্রাউন্ড কালার ফিল করার জন্য কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস অথবা অল্টার প্লাস ব্যাক স্পেস। যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই তাহলে হলো নিচেরটা ব্যাকগ্রাউন্ড, আর যদি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে উপরেরটা ফোরগ্রাউন্ড। তাহলে আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সাদা নিয়ে নিলাম। তাহলে এটা কিন্তু ওভারলি হয়ে গেল, এই ছবিটার উপরে সাদা বোঝা যাচ্ছে না। এখন আমি এটার অপাসিটি কমায় দিতে পারি, এর অপাসিটি একদম কমায় দিলাম। তাহলে দেখেন ছবিটা নর্মালি এমন থাকার কথা, অপাসিটির কারণে সাদা এটা দেওয়ার কারণে এর উপরে স্বচ্ছ ট্রান্সপারেন্ট 22% অপাসিটি দিয়ে সাদা একটা লেয়ার শো হইলো। অনেক ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি যে আউটসাইড একটা লেয়ার দিয়ে সেটার অপাসিটি দিয়ে কমিয়ে আমি সেইটাকে ইমেজটাকে মোটামুটি ভিজিবল করতে পারি। 1 নম্বর পদ্ধতি। আরো অনেক পদ্ধতি আছে, আমি কয়েকটা পদ্ধতি দেখে আরো কাজের ক্ষেত্রে আসবে। আরেকটা পদ্ধতি হতে পারে এই যে লেয়ার যেটা ছবিটা আছে সেটাকে সিলেক্ট করলাম, করার পরে চলে আসলাম ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লারের ভিতর থেকে এখানে আসলাম মোশন ব্লার। মোশন ব্লারে যে আমি এখানে হালকা করে বা আমি একটা ঘুষণ বারও ব্যবহার করতে পারি। ব্লার কেন, অনেক ব্লার আছে, এটাও ব্যবহার করতে পারি। এটা বেস্ট, কারণ এটা হলে ব্লারটা আপনি বুঝতে পারবেন এবং নিচের ছবিটা এটাই ব্যবহার করা হয়েছে। এবার আমি পিক্সেল বাড়াইতে পারি, কমাইতে পারি যে কতটুকু ব্লার আমি চাচ্ছি। দেখেন ছবি কিন্তু ঠিক আছে, ছবিটা হালকা একটু ব্লার হয়ে গেছে, একটু কাস্টমাইজ হয়ে গেছে, কারণ আমি চাচ্ছি না নিচে পুরো ছবিটা ওপেনলি শো হোক, আমি চাচ্ছি অল্প একটু শো হোক, মানুষ বুঝুক নিচে কি আছে কিন্তু উপরের লেখাটাও বুঝুক। এই জন্য আমি আসলে এখানে দূষণ ব্লার ব্যবহার করতেছি। এই যে আমি এটা রেসপেক্ট রেশিও কমায় দিলাম, হালকা একটু কমায় দিলাম, এই যে দেখেন ঠিক আছে। ওকে, এই যে এতটুকু হলে আই হোপ আমার ব্লারের কাজটা চলবে। ওকে ডান। তাহলে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডের কাজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই যে এটা ছিল আগের কাজ, আর এটা একটা পোস্টের ডিজাইন। এবার নতুন করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা এটা করলাম। আপনারা চেষ্টা করবেন এরকম আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এটার সাথে মিলছে, ফুটছে। আপনি যদি ওয়ার্কার লিখেন সার্চ করেন আপনি এরকম এই ছবিটাও পাবেন, এই ছবিটাও আছে কোথাও, এক্স্যাক্টলি মনে নাই আমার কোথায়। এখন আমি অনলাইনে যে মে দিবসের একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি, লেবার্স ডে লিখে সার্চ করি। এইবার আমি এখানে লেবার্স ডে লেখার পরে আমি এখানে স্পেস দিয়ে আবার লিখবো ইলাস্ট্রেশন। আমার টাইপিং মিস্টেক হচ্ছে, বানান ভুল হচ্ছে, কারণ টাইপিং কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে। এবার দেখেন আমি হ্যাপি লেবার্স ডে ইলাস্ট্রেশন লিখে সার্চ করলে আমি অনেক ইলাস্ট্রেশন পাচ্ছি। এইগুলোকে ইলাস্ট্রেশন বলা হয়। এই যে এইগুলোকে এরকম অনেক ইলাস্ট্রেশন আমরা ব্যবহার করব আমাদের প্রজেক্টের খাতিরে। যেমন এইখানে দেখেন এটা না, এই যেগুলো সব ইলাস্ট্রেশন যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তা আমি এখানে হ্যাপিটা বাদ দেই, লেবার্স ডে ইলাস্ট্রেশন লিখে সার্চ করি, তাহলে আমি অনেক ধরনের ইলাস্ট্রেশন পেয়েছি। এবং খেয়াল করে দেখবেন এটা ফ্রি পিকে লেখা আছে, ফ্রি পিক, অ্যাডোবি স্টকের, তারপরে বিভিন্ন জায়গায় আছে, এইটা একটা আছে আইকন স্কাউট, এগুলো কিন্তু প্রিমিয়াম, কিছু ফ্রি আছে বাট সব ফ্রি না। তো আমি এই সেম কথাটা লিখে চাইলে এখানেও সার্চ করতে পারি, পিএনজি তেও সার্চ করতে পারি লেবার্স ডে ইলাস্ট্রেশন, শুধু এইটুকু লিখি,
সার্চ, এই দেখেন কত রিসোর্স আমি পেয়ে গেছি, যে 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 রিসোর্সগুলো আমি সরাসরি আমার ডকুমেন্টসে আমি চাইলে ব্যবহার করতে পারবো। এখন আমরা যে কোনো একটা রিসোর্স আমরা ব্যবহার করি, এটা ফ্রি এবং পিএনজি আছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে ডাউনলোড করে নিলাম সাপোজ, এখানে কিন্তু লিমিটেশন আছে, আমি একটা ডাউনলোড করতে পারবো। তা আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিলাম, এখানে লগ ইন করতে বলতেছে, আমি একটু লগ ইন করে নেই, এই যে লগ ইন করে নিলাম। আচ্ছা, এবার ডাউনলোড পিএনজি, ডাউনলোড ইপিএস। ইপিএস ফাইলটা হলো ইলাস্ট্রেটরের জন্য। যদি আপনি ইপিএস ডাউনলোড করেন তাহলে আপনি ফুল এইখানে যত অবজেক্ট আছে, যত শেপ আছে, সরাসরি ইলাস্ট্রেটরের মাস্টার ফাইলটা পেয়ে গেলেন। এই ইপিএস ফাইল দিয়ে আপনি সরাসরি এই ডিজাইনটাকে নিজের মতো করে, এইটা দরকার নাই, হ্যাপি লেবার্স ডে বাংলায় লিখবো, এইগুলো আপনারা পারবেন করতে। তো যখন আমরা ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব তখন আবার এই ফাইলগুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম, এখানে কয়েকটা প্ল্যান আছে, তো আমরা যেহেতু ফ্রি তাহলে আমরা এখান থেকে ফ্রি প্ল্যানে ডাউনলোড করতে হবে। রিল্যাক্স ডাউনলোডে ক্লিক করলাম, এটা একটু সময় নিবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে দেখেন, এবং এখানে সরাসরি ও পিএনজি ফাইলটা দিয়ে দিল। আমি চাইলে এটার ফুল ফাইলটাও ডাউনলোড করতে পারতাম, জিপ ফাইল ডাউনলোড করতে পারতাম, মানে হচ্ছে ইপিএস পিএনজি সহ। এই যে আমার ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ইপিএস, এবং এটা ফুল এইচডি এবং ট্রান্সপারেন্ট। দেখেন অনেক হাই জুম করলেও এটা কিন্তু রেজুলেশন অতটা ব্রেক হচ্ছে না, এই দেখেন ভালো রেজুলেশন এটা। তো আমি এই ফাইলটাকে আমাদের পিএনজিতে এখন ব্যবহার করব। অল্টার ট্যাব, আমি হচ্ছে এই ফটোশপে চলে আসলাম, এই যে ইলাস্ট্রেশনটা সেভ করলাম। এখন এইটাকে রিসাইজ করা সব কিছু আমাদের হাতে, আমরা এটাকে রিসাইজ করলাম, এইটা আমি এখানে সাপোজ বসায় দিলাম ওই অনুযায়ী। এখন আমাদের প্রিভিয়াস ডিজাইনে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের প্রিভিয়াস ডিজাইনে এখানে একটু ব্রাইট করা ছিল, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি সিম্পল একটা ব্রাশ ব্যবহার করতে পারি। কিরকম ভাবে, আমরা চলে আসি এই ছবিতে, একটা নতুন লেয়ার নেই, এই লেয়ারে এসে আমরা এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ টুল থেকে এখানে একটা ব্রাশ ড্র করব, মাত্র একটা পয়েন্ট ড্র করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কালার হোয়াইট নিয়ে নিলাম এবং এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে নিব, এই যে একটু বাড়িয়ে দিলাম। এবং এখানে দেখেন ব্রাশের একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটা আপনাদের ব্রাশ পিসেরটা দেখাই না, আপনাদের একটু পরে ব্রাশটা নিয়ে আলোচনা করব। এই ব্রাশের ভিতর কিছু ব্রাশ আছে যে ব্রাশগুলো সলিড, যেমন এটা সলিড। আমি যদি এখানে ব্রাশ ড্র করি, দেখেন ফুল একটা বৃত্ত ড্র হয়েছে, একটা ব্রাশ ড্র হয়েছে, এটার পাশে কিন্তু কোনো এজ সরাসরি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্সি নাই বা এটা কিন্তু ব্লার নাই। কিন্তু আমি যদি এখান থেকে ব্যবহার করি পাশেরটা, তাহলে এইটা ক্লিক করলে দেখেন সম্পূর্ণ ব্লারি একটা ব্রাশ ড্র হয়েছে। আমি সেই কাজটাই এখানে করব। আমি এখান থেকে ব্লার নিলাম, সাইজ একটু বাড়ায় নিলাম, আরো সাইজ বাড়ায় নিলাম, অনেক বেশি হয়ে গেছে। এটা চাইলে আপনারা শর্টকাট দিয়ে কমাতে বাড়াতে পারবেন। শর্টকাটটা হলো ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যদি ক্লোজিং করেন ছোট হবে, যদি করেন তাহলে বড় হবে। এটা আপনারা চাইলে এটা দিয়ে করে নিতে পারেন। ওকে, তাহলে আমি অলরেডি ব্রাশ পেয়ে গেছি। এইবার আমার যে লেয়ার, সেই লেয়ারে এসে আমি এখানে একটা ড্র করলাম, এই আর একটা ড্র করি, আর একবার প্রেস। তো আমার কিন্তু এখানে একটা লেয়ারে আমি হোয়াইট দিয়ে শুধুমাত্র দুইবার প্রেস করে একটু একটু ব্লারি একটা ডট বানায় নিছি এখানে। এখন আমার নিচে যে ছবিটা ছিল সেটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে উঠাই দিই, তো দেখেন নিচে কিন্তু এটা সম্পূর্ণ সাদা একটা শেপ তৈরি হয়ে গেছে। তবে এটার ব্যাকগ্রাউন্ডের শেপ থাকার কারণে কম বোঝা যাচ্ছে। আমি চাইলে এমন কোনো শেপ ডাউনলোড করতে পারি যেটা শুধুমাত্র হাত আছে, অ্যাপেল, এই যে এটা হতে পারে বা আরো অনেক হতে পারে। আমি এখান থেকে সার্চ দিই কিছু, আরো কয়েকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে তো ডাউনলোড করতে পারবো না, ফ্রি পিকে চলে আসি। বাংলায় লিখলে মে দিবস বাংলায় লিখলেও আপনারা এখানে বাংলা অনেক রিসোর্স পাবেন। এই দেখেন অনেক রিসোর্স কিন্তু এখানে চলে আসছে। এই যে আমি যে হাতের কথা বললাম, এই যে হাতের টাইপের রিসোর্স কিন্তু এখানে আছে।
এই যে একটা লেভার্স দেওয়া আছে। তো মোটামুটি এখান থেকে এটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন কোনটা আপনার জন্য ভালো হয়, এটা একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন ইনশাল্লাহ। এবার আমি এখানে কোনো লেখা লিখতে চাই, তো প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি শিখেছি যে আমরা কিভাবে এটাকে এইখানে সেট করি, এবং এই লেয়ার থেকে এই লাইটের অংশটুকু এটা একটু কর্নারে হয়ে গেছে, ওকে সমস্যা নাই, এটাকে আমি মুছে দিই, আবার নতুন একটা লেয়ার নিই, সমস্যা নেই, আবারও একটা ব্রাশ নিয়ে এখানে জাস্ট ড্র করে দিব। এই যে আমি কিন্তু একটা ব্রাশ ড্র করে নিলাম। তো এটা এই পাশে হলে মেবি ভালো হয়, কারণ মেয়েটার ফেসটা বোঝা যাচ্ছে না, আমি এটা এই পাশে নিয়ে আসি। ওকে, এই যে এইখানে থাকুক। এবার নিচে আমি কোনো একটা লেখা লিখবো, তাহলে টেক্সট, এখানে টেক্সট নিলাম। আপনারা ইসের জন্য লেখা, বাংলা লেখার জন্য কে কোন সফটওয়্যার ব্যবহার করেন বাংলা টাইপিং এর জন্য, বা টাইপিং কে কে করেন? স্যার আমি অভ্র ব্যবহার করি। অব্র ব্যবহার করে স্যার। কম্পিউটারে না মোবাইলে? কম্পিউটারে। দুটোটাই, কম্পিউটার মোবাইল জি স্যার, দুটো। কম্পিউটারে। আচ্ছা, অব্র যেহেতু আপনারা ব্যবহার করেন, তো আমার মনে হয় আপনারা পারবেন করতে। তবে অব্র নিয়ে একটা ব্যাপার আছে যেটা অনেকের জানা নাই। আমরা যেহেতু এখানে গ্রাফিক ডিজাইনে কাজ করতেছি, ফন্টের অনেক ব্যবহার আছে, যেটা আমি কয়েকটা ক্লাসে অলরেডি বলেছি এবং সামনে এটা নিয়ে আলোচনা আছে। ফন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি আপনাদের লিপিঘর সাইটটা দেখাইছিলাম না, লিপিঘর খেয়াল আছে? লিপিঘর সাইটটা দেখানো হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানে কিন্তু ফন্টের দুটো টাইপ আমি বলেছিলাম, এনসি, তারপর আমি বলেছিলাম যে আমাদের ফন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি ইউনিকোড। তো আমি এখন যে লেখাটা লিখবো, আমি দেখি আমার কি ফন্ট আছে। যেমন লিপিঘরের যতগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো লি নামের আগে লি থাকে, লি। তা আমি যদি এখানে এল এর ঘরের ভিতরে যাই, তাহলে আমার লিপিঘরের যে ফন্টগুলো সেগুলো কিন্তু আমি পেয়ে যাব। দেখেন, ইন শিলিগুড়ি, এটা কিন্তু একটা বাংলা ফন্ট, কিন্তু এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। তারপরে কালপুরুষ, এটা এনসি ফন্ট। এনসি ফন্টগুলো এখানে বাংলা লেখা থাকে, আর যদি ইউনিকোড ফন্ট হয় বাংলা হলেও এখানে ইংরেজি লেখা থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ইউনিকোড আর এনসি ফন্টের মধ্যে। এটা কালপুরুষ, এটা কিন্তু ইউনিকোড ফন্ট, কারণ এখানে ইংরেজি লেখা। এটাও কালপুরুষ, বাট এটা হচ্ছে এনসি। তার মানে আমরা যদি অভ্র দিয়ে লিখি তাহলে আমরা ব্যবহার করব কালপুরুষ এইটা। এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক বা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আপনি চাইলে অভ্র দিয়ে কালপুরুষ ইউনিকোডও লিখতে পারবেন, এনসিতেও লিখতে পারবেন, যদি আপনি সিস্টেমটা বুঝেন। অভ্রর ভিতরে এই যে আমার অভ্র সেট আপ করা, অভ্রতে রাইট ক্লিক করলে এখানে টুলস নামে একটা অপশন আসে। টুলসের ভিতরে অপশন আছে আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ এনসি। যদি আপনি কোনো ইউনিকোড ফন্ট লেখেন, যেমন সুতন্নি, কালপুরুষ, এনসি, এগুলো যদি লেখেন, আপনাকে শুধুমাত্র এখান থেকে টুলসে এসে জাস্ট এটা অন করে দিতে হবে, আউটপুট অ্যাজ এনসি অন করে দিতে হবে। তাহলে আপনি অভ্র দিয়েই এনসি ফন্টে লিখতে পারবেন। আবার যদি আপনি ইউনিকোড লেখেন, তখন আবার আউটপুট অ্যাজ ইউনিকোড দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। এটা করলেই আপনি বিজয়ের সফটওয়্যারে যে ফন্ট দিয়ে লেখা যায় ওই ফন্ট দিয়ে আপনি অভ্র দিয়েই লিখতে পারবেন। আপনার কোনো আলাদা সফটওয়্যারে বিজয়ে যাওয়া লাগবে এমন না। আবার যদি আপনি বিজয় দিয়ে লেখেন, বিজয়ের ভিতরেও এই সেম অপশন আছে, তাহলে ইউনিকোডও আউটপুট করা যায়, তাহলে এনসিও আউটপুট করা যায়। তো আমি এখান থেকে আপাতত আমাদের ফন্ট আমি দেখি, এই যে লি, দেখেন লি শুরু হয়েছে, এই লি দিয়ে যেগুলো সেগুলো হইলো লিপিঘরের ফন্ট। এবং দেখেন লি আলিনুর, এটা বাংলা লেখা, তার মানে অবশ্যই এটা হলো এনসি। লি আলিনুর, এটাও আলিনুর, কিন্তু এটা ইউনিকোড। এই দেখেন, এটা পড়া যাচ্ছে না, এটা সিম্পল লেখা, মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো আমি এখানে ফন্ট থেকে এটাকে সিলেক্ট করে সাপোজ দিলাম হায়দার, এই ফন্টটা দিলাম। এবার আমি এখানে লেখা শুরু করি। আমি মনে হয় আপনারা অবধি লিখতে পারেন, F12 প্রেস করলেই লেখা যেতে পারে। আমি লেখাটা লিখলাম, ফন্ট সাইজ একটু বড় করি। আমি কি লিখছিলাম প্রিভিয়াসলি সেটা একটু দেখে আসি। তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পাওনা পরিশোধ করো, এই কথাটাই মনে করেন আমি এখানে লিখব।
এই যে আমি আবার ক্লিক করলাম, আচ্ছা আমি এখানে লেখাটা লিখলাম। এখন বলতে পারেন স্যার লেখাটা এরকম গায়ে গায়ে কেন হইলো? এটার কারণ হলো এখান থেকে ক্যারেক্টারে স্পেসিং করা নাই। তো এইটা আমরা করতে পারবো কিভাবে? লেখাগুলোকে সিলেক্ট করে নিব, তারপর এই যে এখান থেকে আমরা স্পেসিংটা বাড়ায় দিলে বাড়াইতে বা কমাইতে পারবো, তাহলে আমাদের এক্স্যাক্টলি যেটা দরকার সেটা আমরা পেয়ে যাব। এখন এইটা লিখছিলাম, এই যে লেখাটা লিখছিলাম, এই লেখাটা লিখছি কিন্তু আপনার কি ফন্ট দিয়ে দেখেন খেয়াল করে, এটা ছিল হচ্ছে না এটা তো মনে হয় শিলিগুড়ি। আচ্ছা শিলিগুড়ি ফন্ট আছে, তাহলে আমি অন্য একটা সেই লিপি ঘরের একটা ফন্ট দিই, সাপোজ হ্যান্ড শিলিগুড়ি, তার মানে ইউনিকোড, তাহলে আমাকে ইউনিকোড দিতে হবে। আলিনুর ইউনিকোড দিয়ে দিলাম, এই দেখেন হয়ে গেছে আলিনুর ইউনিকোড। বা আমি অন্য কোনো ফন্টও চাইলে দিতে পারি, মাহফুজ হিমাদ্রি এটা দিয়ে দিলাম, এবং দেখেন এটা সুন্দর একটা কথা। আমি এটাকে আরো একটু ক্যারেক্টার স্পেসিং করে নিই। এটার কালারটা আমি চাইলে হোয়াইট আছে থাকুক, সমস্যা নেই, কিন্তু দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না, বিকজ অফ এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা ম্যাচ করে যাচ্ছে। এইবার আমরা প্রিভিয়াস ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, সেটার নাম হলো ফন্ট স্টাইলিং। আমরা সেইটা ব্যবহার করতে পারি, বা লেয়ার স্টাইলিং আমরা চাইলে ব্যবহার করতে পারি। কিভাবে? এটাকে ক্লিক করলাম, এই যে টেক্সট, এবার এটার উপর ডবল ক্লিক, এইটার উপরে এই শেপের উপরে খেয়াল করবেন, এই পাশে ডবল ক্লিক করলেই এটা চলে আসে, নট টেক্সটের উপর না, পাশে করলে আপনারা লেয়ার স্টাইলের এই অপশনগুলো পেয়ে যাবেন। তার ভিতর আমরা বেভেল, স্ট্রোক, ইনার শ্যাডো, আউটার গ্লো, স্টেন, কালার ওভারলি, এগুলো সবই অলরেডি আমরা শিখে ফেলছি। তো আমি এখানে স্ট্রোক ব্যবহার করতে পারি, এই দেখেন স্ট্রোক দিলে কিন্তু আবার এটা এখন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। তো আমি স্ট্রোকের ভিতরে আমি কালো দিলাম, স্টক থেকে এটার পরিধি আর একটু বাড়িয়ে দিলাম, যদি আমার এখানে উল্টা আছে, ওইখানে সাদা এবং কালো আছে, এখানে কালো এবং সাদা, চাইলে আমি উল্টেও দিতে পারি। এই যে কালার ওভারলি দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডকে আমি সাদা দিয়ে দিলাম, কালো দিয়ে দিলাম, এবং স্টকটাকে হোয়াইট দিয়ে দিলাম, তাহলেও হবে। এই যে আমার লেখা ঠিকই পড়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারপরও মিলে যাচ্ছে, সেই জন্য আমি এটা কালোই রাখবো, এবং কালার ওভারলি দরকার নেই আমার, ওটাই চলবে, সমস্যা নেই। এবার কালো যে স্ট্রোকটা দিছি, চাইলে এটার অপাসিটি একটু কমায় দিতে পারি, এই যে একটু কমায় দিতে পারি। তো দেখেন আমরা সিম্পল একটা ফেসবুকের পোস্ট বা একটা কভার ডিজাইন করলাম, যেখানে আমি স্পেশাল কিছুই করি নাই, আমি সিম্পলি প্রিভিয়াস ক্লাসে যতটুকু আলোচনা হয়েছিল সেইটুকুকে ব্যবহার করে এটা করেছি। কি মনে হয়, এটা কি আসলে কোনো কঠিন কোনো কাজ না? ভেরি সিম্পল। একটা পোস্ট ডিজাইন কি খুব কঠিন বলেন আপনারা? না স্যার। এর এর থেকে স্যার কঠিন না, সহজেই। এর থেকে অনেক কঠিন কাজ আপনারা অলরেডি করে ফেলছেন। যাই হোক, আমরা একটা ডিজাইন দেখলাম যে আমরা কিভাবে সিম্পলি বাইরে কিছু রিসোর্স ব্যবহার করে আমরা ডিজাইন তৈরি করতে পারি, সেটা আমরা অলরেডি দেখলাম। এবার আমরা আর কিছু পোস্ট ডিজাইন করা শিখি, যে আমাদের যদি কোনো কাজ দেয় এরকম একটা ডিজাইন আমরা কিভাবে করতে পারি। এখানেও যা বললাম আসলে সবই পুরাতন ব্যবহার, কিন্তু কিছু নতুন জিনিস আছে যেগুলো আমরা রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারি। এই যে এরকম কিছু জিনিস, মনে করেন আমরা এই ডিজাইনটা এখন করতে চাই, এই সেম ডিজাইনটা আমরা এখন করার চেষ্টা করব কোথায়? আমাদের এই ক্লাসে। তো আমি আগের মতো এই ডিজাইনটাকে আমাদের ফটোশপে নিয়ে নিলাম সাইজটা বোঝার জন্য, কারণ এটা পোস্টের সাইজ, এটা একটা পিএনজি ফাইল। তো আমি যেভাবে চাচ্ছি সেরকম ভাবে করার জন্য আমাকে এইরকম রিসোর্সই দরকার। তো আমি এখন আবারও অনলাইনে রিসোর্সিং করা শুরু করে দিই। ফার্স্টে আমার দরকার এরকম একটা ছবি। তো আমি অনলাইনে লিখে সার্চ করি কম্পিউটার ল্যাব। দেখেন কম্পিউটার ল্যাব লিখলে আমি অনেক ছবি পাচ্ছি, যে ছবিগুলো আমাদের সাথে যায় বা আমরা যে কাজটা করতে চাচ্ছি তার সাথে অ্যাসোসিয়েট বা আমরা করতে পারি। তাহলে আমি এখান থেকে একটা পিক করব যে ছবিটা আমার জন্য পারফেক্ট হয়, এবং এখানে রেজুলেশন আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রেজুলেশন আছে। তো আমরা এই ছবিগুলো কিন্তু মানে যারা ছবি সরাসরি শেয়ার করে তাদের সাইট না, যেমন এই
পিএনজিটি, পিএনজি এরকম না। এটা হলো একটা কোম্পানি, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওদের ওয়েবসাইটের একটা ছবি, সেটাই আমরা ব্যবহার করতেছি, এরকম আর কি ব্যাপারটা। এই ছবিটা আমি কপি করে, যেহেতু এটা জেপিজি, সরাসরি কপি করলাম, করে আমি এখানে পেস্ট করে দিই। তাহলে আমরা একটা ছবি পেয়ে গেছি অলরেডি। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে রিসাইজ করে নেব। অবশ্যই রিসাইজ করে নিলাম। রিসাইজ করে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু, এই যে আমাদের এতটুকু দরকার, তো আমি এই পজিশনে আমরা এটাকে সেট করে দিলাম। ওকে, এইবার আমাদের প্রিভিয়াস যে ছবিটা সেটা খেয়াল করে দেখবেন, এখানে একটু কার্ভ করা, একটু ব্লার করা আছে। তো যাক, এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা সরাসরি ইরেজার ব্যবহার করব, ইরেজার টুল। সেক্ষেত্রে এইটা নিচে আসি। ইরেজারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ব্রাশ, এই প্রিসেট। এটা কিন্তু আমি অলরেডি বলছি। যদি এখন আমি ইরেজার মুছি, দেখেন সরাসরি সলিড মোছা হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবারও আগের মতো যদি এখানে এই ব্লারিটা ইফেক্টটা ব্যবহার করি, হার্ডনেস সফটনেস যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এটা দেখেন একটু ব্লার করে ও কিন্তু কাস্টমাইজ করতেছে। আরও অনেক পদ্ধতি আছে, সহজ পদ্ধতি আমার মনে হয় বেস্ট। আমরা এখানে সরাসরি এই টুল দিয়ে, তারপরে ফেদার দিয়ে এটাকে কাট করতে পারি, আরও স্মার্টভাবে কাট করা যেতে পারে। এখন ওইগুলো আলোচনা পরে করি, আই হোপ। যাই হোক, আমি এখান থেকে এটা চয়েস করলাম, সাইজ ঠিক আছে, আর একটু বাড়াই দিই, এই এতটুকু চলে। এবার আমি এখান থেকে মুছে ফেলি। দেখেন আমি কিন্তু ওই ধরনের একটা ইফেক্ট আমি এখানে অলরেডি পেয়ে গেছি। তো আমার ছবিটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়, দ্যাটস ওয়াই আমি আর একটা লেয়ার নিয়ে সেই লেয়ারটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করে দিলাম। এই যদি এটা উপরে আছে, এটাকে টান দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ডে সেট করে দিই। তার মানে আমরা কি করলাম, আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ছবি আনলাম, ছবিটাকে আমরা একটা ডিজাইনের মতো করার চেষ্টা করতেছি। এবং এইটাকে চাইলে হালকা একটু নিচে বা উপরে আমরা এনি টাইম করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের ডিজাইনটা তারপরে কি আছে, আমাদের কিছু এখানে কিছু লেখা আছে, লোগো আছে, শেপ আছে, দ্যাটস ইট। এই লেখাটা, এই শেপটা আমাদের এখন দরকার। ওকে, তাহলে আমি চলে আসি আর একটা লেয়ারে, আর একটা লেয়ার নিলাম। এবার আমি রেক্টেঙ্গেল নিলাম। এবার আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। আমার এখান থেকে কালার দরকার একটু কালচে টাইপের, এই ধরনের কালার দরকার। তো আমি এখান থেকে একটা কালার চয়েস করলাম, করে ওকে প্রেস করলাম। এইবার আমরা জানি ফিল প্রেস করার জন্য আমরা প্রেস করতে পারি অল্টার ব্যাকস্পেস। এই যে অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, আমার এটার কাজ শেষ। এখন আমি যেটা লেয়ারে আছে, আমি এনি টাইম এটাকে মুভ করতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার লেখা দরকার, আমি এটাকে লিখবো। আবার টেক্সট বক্স নিলাম। লেখা কিন্তু ফন্ট অনেক বড় দেওয়া আছে, আমি এটাকে ফন্টটাকে ছোট করে নিই। এবং এটার জন্য বেস্ট হয় শিলিগুড়ি ফন্টটা, বেস্ট হবে এখানে, এই শিলিগুড়িটা ব্যবহার করি। ওকে, আচ্ছা, লেখাটা বুঝতে পারতেছি না, একদম লেখাটা উপরে নিয়ে আসতে হবে। এই যে লেয়ার কিন্তু ইম্পর্টেন্ট, এর থেকে টেক্সটটা উপরে আছে, সেই জন্য কিন্তু বোঝা কঠিন হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে ঠিক তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু কালারে মিলে গেছে। ওকে, আমি কালারটা চেঞ্জ করে নিই। এই যে টেক্সট মোডে আসলাম, কালারটাকে এখান থেকে হোয়াইট দিয়ে দিই, এই যে। ওকে, দেখেন আমি একটা কনসেপ্ট করতেছি, ফুল একদম হুবহু মিলাচ্ছি না। আচ্ছা, এখন লেখাটা পুরোপুরি মেজারমেন্ট হয় নাই। তো আমরা অলরেডি জানি, আমরা এই টেক্সট ক্যারেক্টার থেকে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। লেখাটার উপর নিচে হাইটটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি একটু নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটু কমাই দিই, দেখেন এই যে কমাই দিই। তারপরে এই উপর নিচ হাইট এখান থেকে একটু কমাই দিই, হাইটটা একটু কমে যাক। এই যে এটা কিন্তু উপর নিচে, যদি এটা বাড়াই দিই, লেখাটা উপর নিচে লম্বা বেশি হবে। যদি এখান থেকে এখান থেকে যদি কমাই দিই, তাহলে কিন্তু এটা উপর নিচ হাইটটা কিন্তু অ্যাডজাস্টেবল হবে। এই দেখেন, এই যে মোটামুটি এখন সুন্দর লাগতেছে। ওকে,
এটাকে আমি পজিশন সেট করে দিই এখানে। আচ্ছা, এটাকে আমি পজিশন সেট করে দিলাম এখানে। অ্যারো কি প্রেস করে আমি কম্পিউটারে পজিশন সেট করে দিলাম। আচ্ছা, এবার আমাদের আবার ডিজাইনে চলে যাই। আমাদের এইখানে আরো কিছু কথা হবে, লোকেশন হবে, অফলাইনের কোর্সটা হবে, বড় করে হবে এবং প্রতিষ্ঠানের লোগোটা হবে। সাদা আমি যেটা দিচ্ছি সেটার মধ্যে পার্থক্য আছে, খেয়াল করে দেখছেন? এখানে সাদা শেপের ভিতরে কিরকম যেন একটা রাউন্ডেড একটা অবয়ব আছে। এইটাও আমরা অনলাইন থেকে ডাউনলোড করব ডকুমেন্টটাকে আরো সুন্দর করার জন্য। এটার জন্য আমরা লিখে সার্চ করব অ্যাবস্ট্রাক্ট শেপ গ্রে, আমরা এটা লিখে সার্চ করব। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন, আমার সাউন্ড দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই একটু মেক শিওর করেন। দেখা যাচ্ছে স্যার, জি স্যার, স্ক্রিন দেখা কথা যাচ্ছে। বোঝা যাচ্ছে। জি জি জি। দেখেন আমি চলে আসলাম, আমি এখানে লিখলাম, বানান ভুল করছি যদিও, অ্যাবস্ট্রাক্ট শেপ গ্রে লেখার পরে আমি এখানে অনেক ছবি পাচ্ছি, যে ছবিগুলো আমরা চাইলে আমাদের ডকুমেন্টসে ব্যবহার করতে পারি। এবং এই সেম কথা আপনি যদি এখানে লেখেন, এই পিএনজি ট্রি, তারপরে ফ্রি পিকে লেখেন, তাহলে আপনি এই ধরনের অনেক রিসোর্স পাবেন। আমি তো গ্রেও লিখে দিই, দেখেন অনেক রিসোর্স আছে, যে রিসোর্সগুলো ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসলে তৈরি করতে পারি। এগুলো কিন্তু সব পিএনজি এবং সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, আমরা এগুলো ব্যবহার চাইলেই করতে পারি। তো আমি মনে করেন এখান থেকে চেষ্টা করি, এই যে এটা কিন্তু ফ্রি পিকের, এই যে এটা কিন্তু ফ্রি পিক, দেখছেন? এই যে একটা, এটা যদি অন্য সাইড, আমরা এইটাই ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। আমি এইটা ব্যবহার করতে চাচ্ছি, এই যে এটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি এটাকে সরাসরি কপি করে নিয়ে দিই, যদি এটা ট্রান্সপারেন্ট না, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, অনেক হাই রেজলিউশন, কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে শিফট প্রেস করে এটাকে আমি রিসাইজ করে নিলাম। এখন আমার এই যে পজিশন, এটাকে চাইলে আমি রিভার্স করে দিই, আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ছবিটার নিচে হবে, তো আমি এটাকে টান দিয়ে এই ছবিটার নিচে সেট করে দেই, তাহলে দেখেন ও কিন্তু ওই ছবিটার নিচে সেট হয়েছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিতে পারবো, এটা আমি একটু কাস্টমাইজ করে নিলাম। আমি একটা এক্সাম্পল দেখাইলাম, এরকমই হতে হবে বিষয়টা এমন না, আপনারা অন্য রকম শেপ, অন্য আদার শেপ, যেমন এইটার শেপটা একটু দেখেন, এই এই ধরনের রাউন্ডের শেপ, আমি যে কোনো শেপ ব্যবহার করতে পারি, এটা কোনো বিষয় না, এটা আপনারা ট্রাই করে দেখবেন। সব ডিজাইন সেম হয় না, প্র্যাকটিস করতে করতে আসলে অনেক ডিজাইন তৈরি করা সম্ভব। এই যে এই ধরনের একটা শেপ হচ্ছে ওইখানে ব্যবহার করা হয়েছিল, বা এই ধরনের একটা শেপ ব্যবহার করা হয়েছিল ওইখানে, এটা আপনারা একটু কাইন্ডলি এবং এটার পজিশন মুভ করে দেখবেন যে কোন পজিশনটা এটা হলে ভালো হয়। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরো জুম করে নিতে পারেন, নিয়ে দেখলেন যে কোন পজিশনটা হলে আপনার জন্য বেস্ট হয়, সেটা আপনি দেখে নেবেন যে হ্যাঁ এটা হলে আমার জন্য বেস্ট হচ্ছে, বা আপনার যেটা পজিশন পছন্দ হয় সেটা আপনি করে নেবেন। ওকে, তো আমরা অলরেডি এটাকে করে নিলাম। এবার আমি এখানে কোনো লেখা লিখবো বড় করে, তো আমি এখানে লিখলাম, এটা অন্য একটা ফন্ট দেই, আমি এখানে লিখে দিই, লি দিলাম, আলিনুর লি দিলাম, কালারটা ব্ল্যাক। ওকে, এটা লাইনের গ্যাপ বেশি, তার কারণে এখান থেকে গ্যাপটা আমরা কম বেশি করছিলাম। ওকে, এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিব এবং এখান থেকে এটাকে আবার অ্যাডজাস্ট করে দিব। ফন্ট যদি পছন্দ না হয় ইটস ওকে, আপনি অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, আমরা অলরেডি জানি আমরা কিভাবে অন্য ফন্ট ব্যবহার করব। এটা এনসি ইউনিকোড, তার মানে আমাকে এটা ব্যবহার করতে হবে, সরি। আমার মনে হচ্ছে এটা ঝামেলা, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে।
ওকে, এটা অলরেডি ঠিক আছে। এটার হোয়াইট একটু চাপাই দিই, মানে বেশি ডানে বামে বেশি চাপানো ছিল। এটা আপনারা সব আপনাদের হাতে, আপনারা এখান থেকে খালি অ্যাডজাস্ট করে নিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অন্য ফন্টও হতে পারে, এটা আপনারা চেষ্টা করবেন, আরো ফন্টও আছে। আচ্ছা, এখানে একটা শেপ দরকার। এই যে শেপটা ছিল সেই শেপটাকেই শুধুমাত্র মুভ করার আগে অল্টার চেপে ধরে আমি মুভ করব, সেক্ষেত্রে একটা ডুপ্লিকেট কপি আমার এখানে তৈরি হয়ে যাবে। যে কোনো শেপের বা যে কোনো অবজেক্টের ডুপ্লিকেট কপি তৈরি করার জন্য অল্টার প্রেস করলে হবে। এই যে যে বাংলা লেখাটা, এটাও অল্টার চেপে ধরে আমি এটার একটা ডুপ্লিকেট কপি এখানে তৈরি করে নিলাম। কি লেখা ছিল এখানে? সর্বোচ্চ স্কলারশিপ। আচ্ছা, লিখে দিই আমি। ওকে, অ্যারো কি দিয়ে একদম পজিশন সেট করে নিলাম আমার মতো করে, যেটা হলে ভালো হয়। ফন্ট একই রাখবো না, ফন্ট আমি চেঞ্জ করে দিব। আবার এই টেক্সটের একটা ডুপ্লিকেট এখানে ড্র করলাম, এটার কালারটা হবে ব্ল্যাক। এবং এখানে কি লেখা ছিল? কোর্স শেষে আমাদের টিমে কাজ করার সুযোগ। আচ্ছা, ঠিক আছে। এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে বেস্ট হবে। হ্যাঁ, এবং এই যে যে ছবিটা যেটা শেপ হিসেবে ব্যবহার করছিলাম, এটার নিচে একটু এজ আছে, এটাকে আমি ইরেজার দিয়ে মুছে দিব। এই যে ইরেজার দিয়ে এটুকু মুছে দিব, তাহলে আরো সুন্দর হবে। ওকে, তাহলে এটা নিয়ে নিলাম। এবার আপনারা খেয়াল করে দেখেন, এই ডিজাইনে এখানে একটা লোকেশন দেওয়া আছে, ব্রাঞ্চ লোকেশন ধানমন্ডি শঙ্কর ইবনে সিনার সামনে। ওকে, তাহলে এখানে আমরা একটা বাইরের আইকন ব্যবহার করব। অনলাইনে লিখে সার্চ করলাম লোকেশন ব্ল্যাক আইকন পিএনজি। এই দেখেন, আমি কিন্তু লোকেশনের অনেক আইকন পেয়ে গেছি। আপনি লোকেশনে এই সেম আইকনটা আপনি এই পিএনজি এর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে কি হলো, লোকেশনের জায়গায় কি আসলো? লোকেশন, এই যে পেয়ে গেছি আমি। এখান থেকে আমি যে কোনো একটা পিএনজি কে ডাউনলোড করেও ব্যবহার করতে পারি, যেহেতু এখানে আনলিমিটেড, আপনি যত খুশি ডাউনলোড করতে পারবেন। এই যে একটা ফাইল পেয়ে গেছি, ডাউনলোড পিএনজি ফর ফ্রি। ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমার পরীক্ষা দিতে হবে, আই এম এ হিউম্যান। আমি দিলাম যে আই এম এ হিউম্যান। এবার আমাকে বলতেছে যে তুমি এটাকে ক্যাপচা বলে, ক্যাপচা তো বুঝি সবাই নাকি? বুঝেন তো সবাই ক্যাপচা? জি। জি স্যার। এখানে বলতেছে উপরে যেমন আছে ওইভাবে তুমি সিলেক্ট করো। এখানে প্রথমত কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে ক্লিক করলাম। তারপর হচ্ছে বি, এই বিতে ক্লিক করলাম। জি, জিতে ক্লিক করলাম। ও, ও, ঠিক আছে। ক্যাপচায় পাস, এই যে চলে আসছে। এই আমার লোকেশন। এটাকে আমি আবারও আমাদের এখানে ব্যবহার করলাম। যদি এটা অনেক হাই রেজলিউশন, অনেক বড় আসছে, শিফট চেপে ধরে আমি এটাকে আমার মতো করে একটা সাইজ করে নিব। এই যে আমি এটাকে এখানে সেট করে দিই। আরো ছোট করার দরকার হলে আবার কন্ট্রোল কি, আবারও, সরি, এই যে আমার মনে হয় লোকেশন হয়েছে, আমি যেভাবে চাচ্ছিলাম সেরকম হয়েছে। আমি চাইলে এটাকে আরো একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি, বা এটাকে একটু উঠিয়ে দিতে পারি। আপনাদের গ্রুপ করা শিখতে হবে, গ্রুপ কিভাবে করা যেতে পারে। এই যে অ্যাড্রেস, এইটার একটা ডুপ্লিকেট কপি আবারও অল্টা চেপে ধরে করে নিব। এটা অন্য একটা ফন্ট দিই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ফন্ট ছোট হবে, এবং এটার ফন্ট দিব সাপোজ কালপুরুষ। কালপুরুষ কি এনসি হইল? এনসি হয়েছে, এমজে হবে।
আরো কিছু ফন্ট আছে, আমার এখানে ফন্ট কম আছে। এটা ঠিক আছে। এই যে আমাদের লোকেশনও সেট হয়ে গেল, আমরা লোকেশনটা এখানে সেট করে দিলাম। এই হইলো আমাদের লোকেশন। আর এইটাকে যদি আর একটু কাস্টমাইজ করে দিতে চাই, এটা ফন্টটা আসলে ভালো লাগতেছে না, মইনাক দিয়ে দেখতে পারি, এটাও দিতে পারি, এটাও মোটামুটি খারাপ না। আচ্ছা, আমরা একটা ডিজাইন কমপ্লিট করলাম, যেখানে মোটামুটি একটা পোস্ট দেওয়ার মতো, এবং একটা অ্যাডেড ডিজাইন, যেটা আমাদের অনেক সময় সত্যিকারের অ্যাডও চলে। এই ছিল আমাদের ডিজাইন। আপনারা বলেন, এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। জি, কোশ্চেন নাই স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা কি ডিজাইন করতে পারবো এরকম? জি স্যার পারবো। স্যার পারবো। আচ্ছা, আপনাদের স্যার আকাশ স্যার আপনাদের কিছু কাজ দিয়েছিল, কিছু ডিজাইনের কাজ দিয়েছিল, আপনার সেগুলো তো করা করতে পারেন। আমি এখানে কিছু ডিজাইনগুলো দেখাইলাম আপনাদের, যেমন এই ডিজাইনটা বললাম, বা এই ডিজাইনটা বললাম, এই যে এটা বললাম, এগুলো করা আসলে কোনো ব্যাপারই না। এখানে অনেক কিছু রিসোর্স ব্যবহার করা হয়েছে। এই রিসোর্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোম্পানির লোগো, সেই কোম্পানির লোগোর পিএনজি ফাইলটা আপনারা নিয়ে নেবেন। যেমন আমাদের ডিজিটাল আইডি যদি হয়, তাহলে এই লোগোটা আমাকে দিত কেউ, আমাকে বায়ার দিত, যেখানে এই লোগোটা ব্যবহার করো, তাহলে আমি শুধুমাত্র এই লোগোটা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতাম। এই যে ডিজাইন এখানে নিয়ে আসলাম, এটা শুধুমাত্র ব্যবহার করলেই কাজ শেষ, আর কিছু না। এই যে লোগোটা আমি এখানে ব্যবহার করে দিলাম, এই কিছু দরকার নাই, ইরেজার দরকার নাই, এটা দিয়ে মুছে দিন, ডিলেট। আসলে ডিলেট হচ্ছে না, কারণ কি বলতে পারবেন কেউ? বলেন। এটা যদি একটু বুঝাইতেন। এটা ডিলেট হচ্ছে না, কারণ কি? আচ্ছা, এইটা ডিলেট হচ্ছে না তার স্যার কারণ, কারণটা একটু বুঝাই বলেন। এইটা ডিলেট হচ্ছে না তার কারণ হলো, আপনারা অনেক সময় বাইরের অনেক অবজেক্ট আনলে আপনি তারা মুভ করতে পারবেন না, আপনি তারা কালার অ্যাপ্লাই করতে পারবেন না, তারে অনেক সময় এডিট করা যায় না। এটার কারণ হলো অনেক ধরনের কারণ হতে পারে। এক নম্বর একটা কারণ হতে পারে, আমরা যখন বাইরে থেকে কোনো পিএনজি ফাইল আনি, তখন ফটোশপ সেটাকে স্মার্ট অবজেক্ট মনে করে। এখানে আবার স্মার্ট অবজেক্ট কোনটা? স্মার্ট অবজেক্ট বলতে ফটোশপে এমন কিছু অবজেক্ট বোঝায়, যে অবজেক্টটাকে আপনি মোটামুটি রেজলিউশন ভালো, অনেক বেশি জুম করতে পারবেন, ঠিক আছে, এবং যেভাবে আসছে সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন, রেজলিউশনটা ঠিক রেখে। এই ধরনের অবজেক্টকে বলা হয় স্মার্ট অবজেক্ট। আর আমরা যদি বাইরের কোনো জিনিস আনি, সেটা নন স্মার্ট অবজেক্ট হয়, তাহলে সেইটা একটু জুম করলেই ভেঙে যায়। তো আমি যে ছবিটা এখন আনছি, সেটা একটা স্মার্ট অবজেক্ট, দ্যাটস ওয়াই আমি এটাকে এডিট করতে পারছি না। আরও একটা কারণ হতে পারে, সেটা হতে পারে কালার মোড। আমি যে ছবিটা আনছি, অনেক সময় এই ছবিটার কালার চেঞ্জ হতে পারে, কালার টাইপ চেঞ্জ হতে পারে। যেমন ইমেজের ভিতর অ্যাডজাস্টমেন্টের ভিতরে গেলে, মোডের ভিতরে গেলে আপনি কয়েক ধরনের কালার পাবেন। যেমন আপনাদের ক্লাসের ভিতরে দেখেন, আপনি শুরুতে আলোচনা করা হয়েছে বিটম্যাপ, রেড স্কেল, তারপর জিটোন, ইন্ডেক্স কালার, আরজিবি, এই সময় ল্যাপ কালার, আরও অনেক কালার আছে। তো যদি এরকম হয় যে আমি কাজ করতেছিলাম আরজিবি, নতুন একটা ছবি আনলাম, সেটা হলো ইন্ডেক্স, তাহলে আপনি সেটা এডিটিং করতে পারবেন না। তখন আপনাকে ইন্ডেক্স থেকে কনভার্ট করে আরজিবি কালারে আনতে হবে, তখন আপনি রেখে এডিট করতে পারবেন না। আপনি লোগো আনছেন, নেওয়ার পরে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা একটা কালার হয়ে গেছে, ঠিক মতো কালার আসছে না। দ্যাটস মিন আপনার মোডের সমস্যা আছে, তো মোড থেকে তখন চেঞ্জ করে দিতে হয় আরজিবি কালার, তাহলে আপনি স্মার্ট ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই যে সমস্যা যে কালারে না, আমারটা হলো স্মার্ট অবজেক্ট। এই দেখেন আমি যখন সিলেক্ট করতেছি, এখানে লেখা আছে এবং ছোট্ট করে একটা আইকন এই কর্নার দেখতে পাচ্ছি, এই আইকনটাকে বুঝতে হবে এটা একটা স্মার্ট অবজেক্ট। রাইট ক্লিক করে আমি এটাকে রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করে ফেললে ও একটা রাস্টারাইজ, এটাকে আমি যখনই জুম করবেন সেটা কেটে যাবে। একটু জুম করলে দেখেন কি অবস্থা, খেয়াল করে দেখেন, এইটা কেটে গেছে না? এই দেখেন কেটে গেছে না, বুঝছেন? কারণ এটা জি স্যার রাস্টারাইজ করে পেটে ফেলছি। গেছে। কিন্তু আমি সেম ছবিটাকে যদি আবার ডিলিট করে আবারও নিয়ে আসি, দেখেন সেম ছবিটাকে আমি আবারও ফটোশপে নিয়ে আসলাম,
কিন্তু এইবার যদি আমি নর্মালি এটাকে জুম করি, দেখেন এতটুকু জুম করলেও কি ফাটছে আসলে অত ভালো? দেখেন সেটা তেমন কিছু ফাটে না, বুঝছেন? কারণ এটা স্মার্ট অবজেক্ট, এটা জুম করলেও ও ফাটবে না, কারণ স্মার্ট অবজেক্ট হওয়ার কারণে ওর ভিতরে কিছু ক্যাপাসিটি আছে। তো যাই হোক, আমার তো দরকার নেই, আমার ছোটো দরকার, তাহলে আমি যে সাইজটা হলে আমার হলে আমার জন্য পারফেক্ট হয়, ততটুকু সাইজ করে বাকিটুকুকে আমি চাইলে ডিলিট করে দিতেই পারি, কোনো প্রবলেম নেই। এটা হলে আমার চলে, মোটামুটি আরেকটু এইটুকু হলে আমার ওকে। এবার আমি এটাকে রাফ করে ফেলি, সমস্যা নেই। এবার আমি এই শেপটিকে সিলেক্ট করে ডিলিট করতে পারি, এবার কিছু ডিলিট করি এবং আমি এখন এটাকে মুভ করে পজিশন করে দিতে পারি। এবার ক্লিয়ার হয়েছে সবাই? বলেন ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে লোগোটা যে আনলেন, এই লোগোটা যে লেখা ছিল ওটা কি আমি কাস্টমাইজ করতে পারবো? না, পারবেন না। মানে আমি যে লোগোতে ছবিটা আনছি এটা একটা পিএনজি ইমেজ, আর পিএনজির এইটাকে আপনি এডিট করতে পারবেন, কিন্তু এটা তো কোনো টেক্সট না, এটা এডিটেবল না, এটা একটা ছবি হিসেবে আইছে। এটাকে যদি আপনি এডিট করতে হয় আপনার নতুন করে এখানে নতুন করে টেক্সট লিখতে হবে, যেমন আমি অলরেডি ডিজাইনটা মুছে ফেলছি। এখন আমি যদি এটা আবারও চাই আমাকে কষ্ট করে এখানে লিখে ওইটার মতো সিমিলার বানাইতে হবে, কিন্তু এমনিতে আমি ওইটাকে এডিট করতে পারবো না, কারণ এটা একটা ছবি, এটা নট এডিটেবল। ডিজিটাল আইটি ইনস্টিটিউট এই লেখাটা ছবি, বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু স্যার ওই লেখাটা যদি আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি সেক্ষেত্রে কি এটা চেঞ্জ করা যাবে? এই ফটোশপেই পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি প্রথম ক্লাসে আপনাদের বলছি না যে আমরা সেভ করতে পারি পিএইচডি ফাইল, তো পিএইচডি ফাইলে সেভ করলে বা আমরা যদি এই ফাইলটাকে সেভ করি, এই যে যেটা আমি কারেন্ট করতেছি যেটা, এখন আমি যদি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আমি সরাসরি পিএইচডি আকারে বা টিআইএফ এই ফরম্যাটে সেভ করি, তাহলে এই ছবি ইমেজটার যত টেক্সট যত শেপ ছিল সেগুলো ওই টেক্সট হিসাবেই সেভ হবে। পরবর্তীতে আমি টেক্সটটাকে যে কোনো সময় ফটোশপ ওপেন করে এডিট করতে পারবো, এটা এডিটেবল। কিন্তু সেম ছবিটাকে যদি ফাইল থেকে আমি সেভ অ্যাজ এ পিএনজি দেই, ডেস্কটপ পিএনজি দেই, এই পিএনজি নট এডিটেবল, এটা ছবি হিসাবে সেভ হয়, ইমেজ ফাইল হিসাবে সেভ হয় না। তাহলে এই ছবিটাকেই আমি কখনোই আর এডিট করতে পারবো না। এডিট করতে পারবো কিন্তু এই প্রত্যেকটা লেয়ার তো আলাদা থাকবে না, তখন সব লেয়ার মিলে একটা সলিড ইমেজ হয়ে যাবে, সেই জন্য সম্ভব না। আপনি যদি ফটোশপে নেন, ইলাস্ট্রেটরে নেন, সেম কথা। কিন্তু যদি এমন হইতো এই ফাইলটা পিএনজি না হয়ে পিএসডি ফাইল হইতো, তাহলে আপনি লেখারে যে কোনো সময় এডিট করতে পারতেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এই ডিজাইনটা তাহলে করতে পারবেন সবাই? আপনারা এটা পারবেন? ভেরি সিম্পল। জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন এই যে বাইরে আমি আজকে ক্লাসে যে আলোচনা করলাম, এই যে ডট ডট, তারপরে এই যে রাউন্ড, এই যে যেগুলো এগুলোকে অ্যাবস্ট্রাক্ট শেপ বলে। আপনি অনলাইনে যদি অ্যাবস্ট্রাক্ট শেপ লেখেন তাহলে আপনি এরকম অনেক ধরনের শেপ পাবেন। আমি যেমন অ্যাবস্ট্রাক্ট শেপ লিখলাম, শেপ লেখার পরে আমি কিন্তু অনেক আইকন পাচ্ছি। দেখেন এই যে এই আইকনগুলোই কিন্তু ওই ডিজাইনে ব্যবহার করা হয়েছে, ডট ডট, ব্লারি, তারপরে বিভিন্ন ধরনের শেপ আছে। এই সব শেপগুলো ব্যবহার করেই ডিজাইনটাকে এত সুন্দর করা যায়। এই দেখেন এই যে ডিজাইনটা আপনারা দেখতেছেন, এই ডিজাইনটা অলরেডি আমরা ব্যবহার করছি একটা জায়গায়। কোথায়? এই দেখেন, এই যে খেয়াল করে দেখেন, এই যে দেখছেন এই একটা শেপ, এই একটা শেপ, এই যে কলমের শেপ, এই সবগুলো এই যে শেপগুলো এগুলো সব হলো অ্যাবস্ট্রাক্ট শেপ। যে শেপগুলো হচ্ছে আমরা এই যে অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করি। দেখেন এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ। কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি শেষ করতে পারি? বলেন। জি বলেন, কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, কোশ্চেন নাই, আপনি হোমওয়ার্ক দিয়ে দেন, আমরা ওইভাবে তৈরি করে নিয়ে আসি। আচ্ছা, হোমওয়ার্কটা তাহলে আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। কয়েকটা ব্যানার, কয়েকটা পোস্ট ডিজাইন, কয়েকটা থাম্বনেইল, কয়েকটা ফেসবুক ফেসবুক ব্যানার। এটা আপনাদের আজকে ক্লাসে থাকবে।
এরকম পোস্ট ডিজাইন ঝকঝকে তকতকে একটা পোস্টের ডিজাইন আপনারা করবেন, কারণ এটা আবার বাংলাদেশের লোকাল কাজ আছে অনেক, নট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ছাড়া বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, তারা চায় নিয়মিত তাদের ফেসবুকে পোস্ট হোক, তো তখন তারা কিন্তু অনেক কন্টেন্ট বা গ্রাফিক ডিজাইনার হায়ার করে। তো তোমার কাজ হচ্ছে তুমি তাহলে আমার বিভিন্ন কনসেপ্টে ঘুরাই ফিরে আমার ডিজাইন দিবা। এরকম ডিজাইন করাটা আসলে কোনো ব্যাপারই না, এটার জন্য অনেক হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার হইতে হবে এমনও না। আমি একটা ডিজাইন দেখালাম, এরকম অনেক ডিজাইন আছে, আমি আরো অন্তত 10টা ডিজাইন আপনাদের এখানে প্রজেক্ট ওয়াইজ করে দেখাবো। এই এক কনসেপ্ট না, আর সুন্দর সুন্দর কনসেপ্ট, সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন অ্যাড করে সুন্দর সুন্দর কাস্টমাইজ কনসেপ্ট এখানে ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। আমার এখানে পোর্টেবল হার্ড ডিস্কে কানেক্ট করা নাই, করা থাকলে আরো কিছু হয়তো দেখাতে পারতাম। স্যার কি বলেন? স্যার ওই যে আপনি আপনি যদি হাতে টাইম থাকে তাহলে আমাদের ওই যে শর্টকাটের একটা নোট আমাদের দিবেন। শর্টকাটের কিছু নোট? জি স্যার। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে একটা পিডিএফ ফাইল আমি আপনাদের আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? টোটাল শর্টকাটের যত শর্টকাট আপনার ব্যবহার হতে পারে সব শর্টকাটের একটা পিডিএফ ফাইল আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের মাঝের একটা ক্লাসে আমরা ফাইবার নিয়ে আলোচনা করেছিলাম কনসেপ্টে ক্লিয়ার করার জন্য। আমরা এর পাশাপাশি ক্লাসে এগুলো শেখার পাশাপাশি আমরা ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে টুকটাক আলোচনা শুরু করে দিব। কন্টেস্টে আমরা আপনাদের দেখাবো যে সরাসরি কন্টেস্টে আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি। কন্টেস্টে পার্টিসিপেট করলে আপনাদের স্কিল আরো বাড়বে, আরো আপনাদের প্র্যাকটিস করতে পারবেন, কারণ কন্টেস্টে অনেক মানুষের আইডিয়া দেখা যায় যে ওরা কেমনে করছে, তখন দেখে দেখে আপনারা নকল করবেন, আপনারা দেখে দেখে ওই সেম জিনিসটা করার চেষ্টা করবেন। তো আমাদের ফটোশপের ক্লাস যেহেতু শেষ, আমরা একটু বেশি করে টাস্ক দিব আপনাদের, যে টাস্কগুলো দেওয়া হবে আপনারা গ্রুপে যেমন হোক সে অবস্থায় গ্রুপে আপলোড করে দিবেন যে এটা আমি করছি, এটা দেখেন স্যার কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকের মতো আল্লাহ হাফেজ। জি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার আপনি আসার জন্য। ঠিক আছে, আপনাদেরও ধন্যবাদ। কিন্তু আসলে আমি তো বললাম যে আমার জন্য খুব কঠিন কষ্ট হয়ে যাচ্ছে ক্লাস করানোটা, বুঝছেন? এত পরিমাণ স্যার আমি তো স্যার সবার পক্ষ থেকে আমি এর জন্যই বললাম যে আপনি আসলে আসেন, কিন্তু আপনার যদি যে কাজগুলো না আছে আপনার ওই কাজগুলো শেষ করে প্রয়োজন হলে আপনি আসেন, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আপনিই আসেন। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আপনাদের শুরুই করে দিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনি